হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ভোর 5:30টা, শীতের সকাল। ইয়াশ, মিথিলা পরিবারের সকলে স্টেশনে বসে আছে। 5:30 ট্রেন আসার কথা। সকলে বসে ট্রেনের জন্যই অপেক্ষা করছে। যাওয়ার কথা শুনে ইকবাল হোক কালকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে, আবার দুইটো সিট পায়নি। এটার জন্য রুকমা হক, তিতলি হক বকবক করেই যাচ্ছেন তখন থেকে। তাদের মতে যাবেই যখন তখন আগে থেকে টিকিট কেটে রাখলে কি হতো। দুজনের বকবকানি মনে ইকবাল হক মুখ পানসে বানিয়ে রেখেছেন। দোষটা কি আদৌ তার, সে এটার বুঝার চেষ্টা করছে। রুকমা হক যদি আগে যাওয়ার কথা বলতো তাহলে তো সে আগেই টিকিট কেটে রাখত। মেয়ে মানুষ, মাথার তার ছিঁড়া। এটা ভেবে ইকবাল হক নিজের মনকে সান্ত্বনা দেয়। অপেক্ষার অবসান ঘটিয়ে 5:45 ট্রেন আসে। সবাই এগিয়ে যায় ট্রেনে ওঠার জন্য। গলির সামনে যেতেই মিথিলা মিহু দুজনে ধাক্কা খায়। মিহু মিথিলাকে আগলে ধরে দাঁড় করায়। মিথিলা একবার ধাক্কা দেওয়া লোকটাকে দেখে নিয়ে রেগে বলে, এভাবে কেউ ট্রেনে ওঠে? চোখ নেই নাকি আপনাদের? মানুষজন দেখেন না? মিথিলার কণ্ঠ শুনে ইয়াসসহ বাকি সকলে পিছনে তাকায়। মিনহাজ হক দুই মেয়ের হাত ধরে বলে, মা এখানে রাগারাগি করো না, চলো আগে ট্রেনে ওঠো। ভুলবশত হয়তো লেগে গেছে গি। মিনহাজ হকের কথা শুনে মিথিলা আর কিছু বলে না। মিনহাজ হক দুই মেয়েকে ট্রেনে উঠিয়ে দেয়। একে একে সবাই ওঠার পর মিনহাজ হক, ইকবাল হক আর ইয়াশ উঠে পড়ে। ট্রেনে উঠে সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ইয়াশ, ইকবাল হক, মিনহক দাঁড়ানো। খালি আছে একটা সিট। তিনজন তিনজনের দিকে তাকিয়ে একবার সিটের দিকে তাকায়। অদূরে বসে থাকা মিথিলা, মিহু, ইফা তাদের দেখে এগিয়ে আসে। মিহু মিহি কণ্ঠে বলে, বাবা, চাচ্চু তোমরা যাও ওখানে গিয়ে বসো, আমরা দাঁড়িয়ে থাকতে পারব। কিন্তু তোমরা? বাবা, আপু ঠিক বলেছে, যাও তোমরা বসে পড়ো, আমরা না হয় দাঁড়িয়ে থেকে যাব। ইফা, তুইও যা বাবাদের সাথে গু। ইকবাল হক কিছু বলতে যাবেন তখন ইয়াশ বলে ওঠে, বাবা, মিথিলা ঠিক বলেছে, তোমরা যাও বসে পড়ো। তারা তিনজন চলে যেতে মিহু মিথিলার দিকে তাকিয়ে বলে, তুই বস, আমি আর ইয়াশ দাঁড়িয়ে যেতে পারব। মিথিলা জোরে জোরে দুপাশে মাথা ঘুরিয়ে বলে, তুমি আমার বড় আপু, আমি বসে যাব আর তুমি দাঁড়িয়ে? না না, তা কিভাবে হয়? তুমি বরং বসে যাও আর আমি দাঁড়িয়ে গিয়ে। মিহু ভ্রুযুগল কুচকে বলে, ইয়াশ ও তোর থেকে বড়। মিথিলা এবার ইয়াশের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, উনি তো ছেলে মানুষ। ইয়াশ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যিস ছেলে, না হলে মনে হয় এতক্ষণে সিট নিয়ে চুলোচুলি লেগে যেত। কথাটা বলে ইয়াশ সামনে ইফাদের কাছে যায়। মিথিলা একবার গাধার মতো ইয়াশের দিকে তাকিয়ে মিহু দিকে তাকায়। মিহু মিথিলাকে চোখ রাঙিয়ে বসে পড়ে সিটে। মিথিলার চোখ ঘুরিয়ে তাকাতে মিহুর পাশের বসা মহিলাটার দিকে চোখ পড়ে। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন আজব কোনো প্রাণী দেখছে। মিথিলা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন মাত্রই চলতে শুরু করেছে। মিথিলার এখন আফসোস হচ্ছে কেন জানালার পাশে সিটটাতে বসল না। বরাবরই ট্রেন ভ্রমণ তার প্রিয়, কিন্তু এবার একটা প্রিয় জিনিসের জন্য আরেকটা প্রিয় জিনিসকে বলি দিতে হচ্ছে। মিথিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইয়াশ আসল। একবার মিথিলার দিকে তাকিয়ে চলে গেল ওখান থেকে। মিথিলা ইয়াশের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ভাবহু। প্রায় 1 ঘন্টা যেতে মিথিলার পা লেগে আসে। পাশে তাকিয়ে দেখে মিহু চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। মিথিলা ঘুরে হাঁটা ধরে সামনে এগিয়ে ট্রেনের দরজার সামনে চলে যায়। ইয়াশ একপাশে দাঁড়িয়ে ছিল। মিথিলা গিয়ে বিপরীত পাশে দাঁড়িয়ে পড়ে। পিঠ হেলান দিয়ে ইয়াশের দিকে তাকায়। মনে মনে আওড়াও, ইস, তুমি এত সুন্দর কেন ইয়াশ ভাই? একটু বেশি সুন্দর বলে বুঝি এত ভাব? আচ্ছা, আমি যদি তোমার থেকেও সুন্দর হতাম তাহলে কি তুমি আমায় ভালোবাসত? বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকতেই মিথিলার মনে একটা প্রশ্ন উদয় হয়। সে ইয়াশকে করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগে। না বলা পর্যন্ত তো শান্তি পাবে না, তাই মুখ ফসকে বলেই ফেলে, ইয়াশ ভাই, তুমি কি ক্রিম ইউজ করো গো? আমিও মেখে একটু তোমার মতো সুন্দর হতাম, তাহলে তুমিও আমায় পাত্তা দিতে।
মিথিলা এসেছে ইয়াশ অনেকক্ষণ ধরে খেয়াল করেছে কিন্তু কিছু বলেনি। এবার মিথিলার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। মিথিলা তখনও একইভাবে তাকিয়ে আছে ইয়াশের দিকে। এবার ইয়াশ ধমকে উঠে। হঠাৎ ধমক শুনে চমকে ওঠে মিথিলা। ইয়াশ মিথিলার হাত ধরে দরজা থেকে একটু দূরে সরিয়ে আছে। ধমক দিয়েই বলে, মরার জন্য ওখানে গিয়েছিলি নাকি? আর মাথার তার কি সব ছিঁড়ছে? সে তো কবেই ছিঁড়ে গেছে, যেদিন প্রথম তোমার প্রেমে পড়েছিলাম সেদিনই আমার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। ইয়াশ রাগী দেখিয়ে বলে, ফাজলামো করতেছিস বেয়াদব। কালকের মার ভুলে গেছিস? ভুলুপ কেন? আর মনে রাখলেও বা কি? আমি যদি মারের জন্য তোমার উপর অভিমান করেও থাকি, তুমি আমার সেই অভিমান না ভাঙাবে আর না বুঝবে? তাই তো আবার ঘুরে ফিরে তোমার কাছেই আসি। ইয়াশ এবার দাঁত চেপে বলে, আচ্ছা লজ্জা বলেও তো একটা জিনিস আছে। তোর মধ্যে মনে হয় লজ্জা ও নেই তাই না গু? মিথিলা এবার ক্যাবলামার্কা হাসি দিয়ে বলে, একটু ভুল বলে ফেলেছ ভাইয়া, তোমার ক্ষেত্রে আমার লজ্জার এর মাত্রাও নাই। ইয়াশ আর কিছু বলে না। এর থেকে গরু ছাগলের সাথে কথা বলেও লাভ আছে ওর মনে হয়। তাই চুপ করে থাকল। মিথিলা ইয়াশকে চুপ থাকতে দেখে গোমরা মুখ বানিয়ে ফেলে। দরজার সামনে গিয়ে পা ঝুলিয়ে বসে পড়ে। ইয়াশ একবার সেদিকে লক্ষ্য করে ধমকে টেনে মিথিলাকে সেখান থেকে নিয়ে আসে। মিথিলা এবারও অভিমান হয় খুব। নিজেও কথা বলবে না, আবার ওর ইচ্ছা মতো থাকতেও দিবে না। কয়েক ঘন্টা যেতে মিথিলার কোমর জ্যান লেগে আসে। কোথাও একটা বসতে পারলে মনে হয় শান্তি পেত। মিথিলার হাসফাস করা দেখে ইয়াশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। চাপা স্বরে জিজ্ঞেস করে, এমন করছিস কেন? মিথিলা ইয়াশের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, না কিছু না। চুপচাপ দাঁড়াবি এখানে, আমি এখনই আসছি। কথাটা বলে ইয়াশ চলে যায়। মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। যে কারণেই যাচ্ছে ওর ভালোর কারণে তো আর যাচ্ছে না। তাই ওখানেই দাঁড়িয়ে থাকে। বেচারির এখন আফসোস হচ্ছে কেন যে সিটে বসল না। এই রসকসহীন মানুষের সাথে থাকার চেয়ে সিটে বসে আরামে ঘুম দিয়ে গেলেও অন্তত শান্তি পেত ও। বেশ কিছুক্ষণ পর ইয়াশ আসে হাতে একটা টুল নিয়ে। মিথিলার সামনে টুলটা রেখে বলে, বস এখানে। মিথিলা চোখ বড়বড় করে বলে, এটা কোথায় পেলে তুমি? যেখানেই পাই না কেন, তোকে বসতে বলছি বস। মিথিলা ইয়াশকে একবার পর্যবেক্ষণ করে বলে, আমি একা বসব, তুমি বসবে না? তোমার তো পা লেগে গেছে। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোকে বসতে বলছি বস। আর টাকা আমার কাছে ধরেনি এত টাকা খরচ করব। টাকার কথাটা বুঝল না মিথিলা। অজ্ঞতা বসে পড়ল। এখন কথা বললে ধমক খেতে হবে এটা জানে সে। আরও 2 ঘন্টা পর ট্রেন এনে নির্দিষ্ট গন্তব্যে থামল। ভিতর থেকে সবাইকে বেরিয়ে আসতে দেখে মিথিলাও উঠে বসল। ধাক্কাধাক্কির থেকে ও আগে আগে নেমে পড়ে ট্রেন থেকে। মিথিলা নামতে ইয়াশ নেমে পড়ে। ইকবাল হক মিনহাজ হক উপর থেকে ইয়াশকে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে নামাতে সাহায্য করে। ইয়াশ ব্যাগগুলো এক সাইডে রেখে এসে মিথিলাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। সবাই নামতে ইয়াশ 2টো সিএনজি ভাড়া করে উঠে পড়ে। এবার আর মিথিলা ইয়াশের সাথে যায় না। মিথিলা, মিহু, ইফা আর মিনহাজ হক এক গাড়িতে আর অন্য গাড়িতে বাকি 4 জন। আধ ঘন্টা পার হতেই গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে। বাড়িটা অর্ধপাকা। সবাই গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ভিতরের দিকে হাঁটা শুরু করে। একটা মধ্যবয়স্ক পুরুষ এসে রুকমা হককে জড়িয়ে ধরে। রুকমা হক জড়িয়ে ধরে কেঁদে দেয়। ইয়াশের 2 মামা একজনকে মিথিলা চিনে কিন্তু একে চিনল। ধরে নিল এটা আরেকজন। একে একে সবার সাথে পরিচয় হতেই সবাই রুমের ভিতর যায়। মিথিলা, মিহু, ইয়াশ পিছনে ছিল। তখন কোথা থেকে একটা মেয়ে এসে ইয়াশকে জড়িয়ে ধরে। মিথিলা এটা দেখে চোখ বড় বড় করে সেদিকে তাকায়। এদিকে ইয়াশ মিথিলাকে একবার দেখে নিয়ে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। বাবা, তুমি নীরার জন্য যে কাল একটা জামা এনেছিলে, আমাকেও তেমন একটা জামা এনে দিও। বিরক্ত চোখে একবার মেয়েটার মুখের দিকে তাকালাম। মাত্র অফিস থেকে এসে ফ্যানের নিচে বসেছি, তার মধ্যেই এসে ঢং শুরু করেছে। আমি ধমক দিয়ে বললাম, ওকে এনে দিয়েছি বলে তোকেও দিতে হবে। হিংসুটে তো ভালোই হয়েছিস। মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। মুখটা নিচু করে বলল, না মানে বাবা, আমার জামা যে 2টো আছে সেগুলো ছিঁড়ে গেছে, আর পরা যাচ্ছে না। কালকে নীরার জামাটা বেশ ভালো লেগেছিল, তাই আর কি। আচ্ছা যা এখন, কালকে আসার সময় ফুটপাত থেকে একটা নিয়ে আসবনে। কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না। চলে গেল মেয়েটা।
আমি আবারও বালিশে হেলান দিয়ে বসলাম। আমার প্রথম ঘরের মেয়ে আঁচল। আঁচলের মায়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। দেখতে সাধারণ একটা মেয়ে ছিল চারুলতা। তবে মায়াবী ছিল খুব। সব দিকে সমান খেয়াল রাখত। বিয়ের 2 বছর পর আঁচল জন্ম নিল। আমার আর চারুলতার খুব আদরের মেয়ে। কিন্তু আঁচলের কপাল মন্দ। ওর জন্মের 3 বছর পরই হার্ট অ্যাটাকে মারা গেল চারুলতা। আমি হতাশায় নিমজ্জিত হয়ে গেলাম পুরোপুরি। সংসারের কিছুতেই মন ছিল না। গ্রাম থেকে মা এসে পড়ল। আসার পর থেকেই আরেকটা বিয়ের জন্য চাপ দিতে লাগল। প্রথম প্রথম আমি নাকচ করলেও পরবর্তীতে মনে হলো সত্যিই সংসারে একজন নারীর প্রয়োজন। নারী ছাড়া ঘর হয় না। আবার ছোট মেয়েটাকে একা রেখে অফিসেই বা কিভাবে যাই। অতঃপর 6 মাস পর আমি পুনরায় বিয়ে করি। নিশিতা আমার দ্বিতীয় স্ত্রী। বিয়ের প্রথম দিকে নিশিতা আঁচলকে আদর করলেও আস্তে আস্তে অবহেলা করা শুরু করে। আমি তখন প্রতিবাদ করলেও নিশিতা প্রেগন্যান্ট হওয়ার পর আর কিছুই বলিনি। নীরা হওয়ার পর প্রায় ভুলেই গেছি আঁচল নামের আরেকটা মেয়েও আমার আছে। আমি জানি নিশিতা আঁচলকে দিয়ে ঘরের সব কাজ করায়, কখনো বা একবেলা খাবার দেয় না। আমি এ নিয়ে এখন তেমন কিছু বলি না। বললে নিশিতা ক্ষেপে যায়। কি দরকার অযথা ওই মেয়েটার জন্য নিজের বুদের সঙ্গে ঝামেলা করার। খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে অফিসের পথে যাত্রা করাই আমার দৈনন্দিন রুটিন। অনেক অন্যায় অবিচার চোখের সামনে ঘটতে দেখলেও আমি এড়িয়ে যাই সুন্দর করে। এই যেমন সেদিন আমি টিভি দেখতে ড্রয়িং রুমে বসেছি, এমন সময় হঠাৎ দেখি নীরা একটা কাচের প্লেট ভেঙে ফেলেছে। কিন্তু নিশিতা আসতেই নীরা আঁচলের উপর দোষ চাপিয়ে দেয়। নিশিতা আঁচলের চুলের মুঠি ধরে 4-5টা থাপ্পড় দেয়। আমি একবার আগ বাড়িয়ে বললাম, আহা মেরো না, ভুল হতেই পারে। কিন্তু আসল সত্যিটা নিয়ে আর ঘাটলাম না। কথায় কথা বাড়ে। দেখতে দেখতে আঁচল আর নীরা দুজনেই বিয়ের বয়সী হল। আঁচল যেহেতু বড় তাই স্বাভাবিকভাবেই ওর জন্য একটা উচ্চ পরিবার থেকে সম্বন্ধ এলো। কিন্তু নিশিতার মা আঁচলের পরিবর্তে নীরার জন্য বিয়ের কথা উঠাল। লোকেরা প্রথমে